যারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তাদের মধ্যে কয়েকটি দফা আমি পড়লাম। 1 নম্বর দফা হচ্ছে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং তার ভিত্তিতে নির্বাচন। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়ে গিয়েছে এবং সেটা স্বাক্ষরের অপেক্ষায় আছে। এই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে এখনো পর্যন্ত আলোচনা অব্যাহত। জাতীয় ঐকমত্য কমিশন আমাদের পরবর্তী সভা আগামীকালকে আছে। এই আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একই দাবিতে রাস্তায় আন্দোলনের কর্মসূচি দেওয়াটা কতটা সমুচিত সেটা জনগণ ভেবে দেখবে। যে বিষয়টি আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় আছে সেই বিষয়ে আবার আন্দোলনের নিয়ে রাজপথে নামা আমার মনে হয় যেটা সঠিক পদ্ধতি নয়। দ্বিতীয় হচ্ছে এই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য সনদ বাস্তবায়নের পদ্ধতিতে সেটা নিরূপণ হবে। আর যারা রাজনৈতিক প্রতিপক্ষ হলো বলে আপনারা প্রশ্নে বলেছেন, আমরা কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি না তো। কারণ যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করবে তারা সবাই রাজনীতির মাঠে আমাদের রাজনৈতিক সঙ্গী। আমাদের মধ্যে নির্বাচন যখন অনুষ্ঠিত হবে প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে। তাছাড়া রাজনৈতিক চর্চায় বিভিন্ন রকমের মতভিন্নতা থাকতে পারে, সেটা তারা জনগণের সামনে তাদের বক্তব্য দিবে, আমরা আমাদের বক্তব্য দেব। সেটা বিচারের দায়িত্ব, বিবেচনার দায়িত্ব জনগণের। আমরা এইভাবেই দেখি রাজনৈতিক মাঠে আমরা কাউকে প্রতিপক্ষ শব্দটি ব্যবহার করতে চাই না। সেটা আসলে সঠিক পার্লামেন্টারি ওয়ার্ডও নয়, সংসদীয় ওয়ার্ডও নয়। রাজনৈতিক ময়দানে সবাই আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি চর্চা করব, সেটাই বর্তমান সময়ের চাহিদা এবং দাবি। জাতির প্রত্যাশা যে গণতন্ত্রের চর্চা হবে, বহুমত পোষণ করবে, আবার সহমত পোষণ করবে জাতীয় ইস্যুতে। জাতীয় ঐক্য আমাদের প্রয়োজন জাতীয় ইস্যুতে, জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল একমত পোষণ করব জাতীয় স্বার্থে। কিন্তু আমাদের মতভিন্নতা, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা থাকবে নির্বাচনের ক্ষেত্রে। আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বহুদলীয় গণতান্ত্রিক চর্চা, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতাদর্শ থাকবে, আদর্শ থাকবে, ফিলোসফি থাকবে। সেটা নিয়ে তারা রাজনীতি করবে, জনগণের সামনে তারা সেটা উপস্থাপন করবে, এটাই রীতি। একটা বিষয় হচ্ছে যে প্রতিপক্ষ না হোক, রাজনৈতিক বিরোধী দল থাকে, বলা হচ্ছে যে বিরোধী একটা জোট হচ্ছে। আর আরেকটা বিষয়, আপনাদের দলের পক্ষ থেকেও বিভিন্ন সভা সমাবেশে বলা হচ্ছে যে নির্বাচন বানচালের একটা চেষ্টা করা হচ্ছে, এই ধরনের বিভিন্ন বক্তব্য আসছে। তো সেই নির্বাচনকে সামনে রেখে আপনি বললেন যে এই জুলাই সনদ সেটি আলোচনার সাপেক্ষে ইতিমধ্যে স্বাক্ষর হয়ে গেছে। নির্বাচনকে সামনে রেখে স্বাক্ষর হয়নি, স্বাক্ষর অপেক্ষায় রয়েছে। তো সেই ক্ষেত্রে নির্বাচনকে সামনে রেখে এটা অন্য কোনো উদ্দেশ্য প্রণোদিত এই কর্মসূচি কিংবা এই আন্দোলন? আমরা লক্ষ্য করলাম জাতীয় ঐকমত্য কমিশনের টেবিলে আলোচনায় যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছি, উত্থাপিত হয়েছে, এই বিষয়ের মধ্যে অনেক বিষয় ছিল, কিছু বিষয় ছিল না। তার মধ্যে পিআর পদ্ধতি নির্বাচনের বিষয়টি নিম্নকক্ষে আমাদের আলোচনার টেবিলে ছিল না। যারা আজকে পিআর পদ্ধতিতে নিম্নকক্ষ চাই বলে দাবিতে আন্দোলন করছে, তারাও সেই আলোচনায় অংশগ্রহণ করেছে। কিন্তু ঐকমত্য কমিশনের আলোচনার সূচিতে না থাকলে সেই বিষয়ে ঐকমত্য কমিশনের আওতাভুক্ত কোনো বিষয়ে আমি কথা বলতে পারি, কিন্তু এই বিষয়ে কথা বলতে পারি না। তবে রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। ইতিমধ্যে আমরা দিয়েছি যে বাংলাদেশে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে কোথাও পিআর পদ্ধতি আমরা চাই না। কেন চাই না তার পক্ষে আমরা আমাদের যুক্তি দিয়েছি। যেমন বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং নির্বাচনের ইতিহাস কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয় এই পিআর পদ্ধতি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের বিভিন্ন পিআর পদ্ধতি চালু আছে। তার মধ্যে সেই পিআর পদ্ধতিগুলো আমাদের পার্শ্ববর্তী একটি দেশেও তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি। দুর্বল সরকার ব্যবস্থাপনা হয়। পিআর পদ্ধতিতে কোনোদিন সাধারণ মেজরিটির
নিয়ে সরকার গঠন করা খুবই মুশকিল এবং একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং একটা সব সময়ের জন্য কোয়ালিশন পার্লামেন্ট এবং কোয়ালিশন গভর্নমেন্ট হয়। সেই ক্ষেত্রে জাতির আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয় না। নির্বাহী বিভাগের অথবা যারা মেজরিটি দল থাকে তাদের বিভিন্ন রকমের প্রতিশ্রুতি জনগণের জন্য থাকে, জাতির কাছে থাকে, সেগুলো বাস্তবায়ন সম্ভব হয় না। সবসময় একটা দাবি পূরণের জন্য আন্দোলন হতেই থাকে, যেহেতু দাবি পূরণ করা সম্ভব হয় না। তো এই সমস্ত কিছুর বিবেচনায় আমাদের প্রচলিত পদ্ধতি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার যে পদ্ধতি, এটা সংবিধানের আর্টিকেল 65 সাবসেকশন 2-তে আছে, সেটা বহাল আছে। আমরা এইভাবেই চাই, কারণ জনগণ তার নির্বাচিত প্রতিনিধি কে সুনির্দিষ্টভাবে তাকে জানতে চায়। আমাদের দেশের পলিটিক্যাল কালচার সেটা, এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে এর কোনো ব্যতিক্রম বা চর্চা আমরা আগে করিনি। সুতরাং এই পদ্ধতিটা একটা পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে কোনো রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সেই জন্য আমরা এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করি। এদেশের জনগণ পিআর পদ্ধতির পক্ষে নয়। কেউ যদি এই রাজনৈতিক দাবি তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখ করে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করে, তারা যদি ম্যান্ডেট প্রাপ্ত হয়, তখন তারা জাতীয় সংসদের সেভাবে আইন প্রণয়ন করতে পারবে। বিএনপি সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিচ্ছে। এর মাঝে পিআর সহ বিভিন্ন দাবি নিয়ে রাজনৈতিক মাঠে নামছে না। বিএনপি তাকে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করবে কিনা, কাউন্টার কিছু করবে কিনা, এই যে কর্মসূচি আসছে বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে কিনা, সেই উত্তর বোধহয় আমি কিছুটা দিয়েছি এর আগে। যে কোনো রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে মাঠে যেতে পারে, রাজপথে যেতে পারে, জনগণের সামনে উপস্থাপন করতে পারে। আমরা সেটার বিপক্ষে আমাদের যে বক্তব্য, আমরাও সেটা মাঠে দেব, জনগণের সামনে দেব। জনগণ যেটা গ্রহণ করবে সেটা দেখা যাবে। সেই ক্ষেত্রে এই আপনারা তো পিআর চাচ্ছেন না, তারা একজন পিআর দাবি তো অনল। সেই ক্ষেত্রে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে কিনা, কিংবা নির্বাচন থাকে জানে নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে এদেশের জনগণ প্রত্যাখ্যান করবে, সেটা আমরা আগেও উচ্চারণ করেছি। কারণ এই দেশের জনগণ দীর্ঘ 16-17 বছরের অবিরাম সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। কিসের জন্য? ভোটাধিকার প্রয়োগের দাবি আদায়ের জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য, সর্বশেষ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্য এবং রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য পরে এই দাবি গণদাবিতে পরিণত হয়েছে। এইগুলো বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন আমরা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত জাতীয় সংসদ পাবো, রাজনৈতিক সরকার পাবো। তো সুতরাং এই পথে যারাই বাধা সৃষ্টি করতে চাইবে কৌশলে, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, দলীয় হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, সেটা জনগণ প্রত্যাখ্যান করবে বলে আমরা বিশ্বাস করি। এখন শেষ বিচারে জনগণই হচ্ছে বিচারক এই সমস্ত রাজনৈতিক কর্মসূচির জবাব দেওয়ার জন্য। আমরা রাজপথে আমাদের শক্তি প্রদর্শন করতে পারি, আর এক দল আরেক শক্তি প্রদর্শন করতে পারে, কিন্তু সেই বিষয়টা নির্ধারিত হবে কোথায়? জনগণের সার্বভৌম ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই তো আমরা সেখানে যাই। ভাই, একটা বিষয় আলোচনা আছে যে এই যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পিআর যে ব্যাপারটা, সেখানে এই আলোচনাটা আছে যে নিম্নকক্ষে পিআর আসলে একটা নেগোসিয়েশন টুল। বিএনপি যদি আপার হাউসে পিআরটা মেনে নেয় তাহলে হয়তো এটা কোনো দল ছাড় দিতেও পারে, এই আলোচনাটা আছে। তো বিএনপি কি আসলে উচ্চকক্ষে পিআর নিয়ে কিছু ভাবছে, বা তারা এখানে কোনো ছাড় দিবে বা একটা সমঝোতায় আসবে? না, আমরা পিআর পদ্ধতির বিপক্ষে, উচ্চ নিম্নকক্ষ সর্বত্র। কারণ আমরা বলেছি যাদের রাজনৈতিক এজেন্ডা আছে পিআর পদ্ধতি প্রতিষ্ঠার জন্য, তারা তাদের নির্বাচনী ইশতেহারে সেই বিষয়টা উল্লেখ করে জনগণের কাছে যাক। জনগণের ম্যান্ডেট যদি তারা প্রাপ্ত হয়, তাহলে তারা তাদের সেই রাজনৈতিক আদর্শ বা কৌশল তখন তারা প্রণয়ন করতে পারবে, আইন প্রণয়ন করতে পারবে।
নির্বাচন খুব কাছাকাছি 6 মাসের মতো সময় আছে, এর মধ্যে জাতীয় পার্টি সহ আর 14 দল নিষিদ্ধের দাবি তোলা হয়েছে আন্দোলন করে। আসলে এই দাবিটা কি যৌক্তিক মনে করেন কিনা? আমরা আগেও এই বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার করেছি যে কোনো রাজনৈতিক দলের নিষেধ করা, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা আমরা সমর্থন করি না। আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক, লেট দি কোর্ট ডিসাইড। আমরা তো সেই কোর্টে যাওয়ার জন্য আইনটা সংশোধন করেছি। সেই আইনটা আগে ছিল না, যদিও সংবিধানের বিধানে উল্লেখ ছিল, কিন্তু সেই বিধান অনুসারে সংশ্লিষ্ট আইনে পরিবর্তনটা আগে আনা হয়নি, পরবর্তীতে আনা হয়েছে। এখন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচার অথবা আরও যেগুলো অপরাধের কথা এখানে বলা আছে, যুদ্ধ অপরাধ সহ, এগুলো সংগঠন হিসাবে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আনায়ন করা যেতে পারে। এবং সেইভাবে যদি সে সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে সেটা যদি আদালত উত্থাপিত হয় এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা নির্ধারিত হয়, সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য। এছাড়া অন্য যে কোনো প্রক্রিয়া নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। কারণ এখন যারা জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছেন, তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালত উত্থাপন করতে পারে। আইন তো আছে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা নিশ্চিত হোক। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগের নেতৃত্বে 2024 সালের 7ই জানুয়ারি যে আমি ডামি ভুয়া নির্বাচন হলো, তাতে 28টি রেজিস্টার্ড রাজনৈতিক দল সম্ভবত অংশগ্রহণ করেছে। সংখ্যাটা এদিক ওদিক হতে পারে, আমি যতটুকু জানি তা বললাম। তাহলে নিষিদ্ধ যদি চাইতেই হয়, স্বৈরাচারের দোষর হিসেবে, ফেসিবাদের দোষর হিসেবে 28টা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে, তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? এই দেশে যারা রাজনৈতিক দলসমূহের নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে এখন এই দাবির মধ্য দিয়ে, তাহলে তারা যদি পরে বলে যে আমরাও নির্বাচন করবো না, তাহলে কি এই দেশের নির্বাচন হবে? উদ্দেশ্য ভিন্ন হতে পারে তাদের এই দাবির পিছনে, যে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তোবা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগের বিষয়টা এখানে সম্পূর্ণ আলাদা। তারা গণহত্যার জন্য দায়ী, তারা মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, তারা রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য দায়ী। সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, সেই সরকারের যারা প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী, এমপি এবং দোসররা ছিল, তাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, আদালতে মামলা দায়ের হয়েছে, আরও হবে, বিচার চলছে। এবং রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার আমরাই দাবি করেছিলাম সর্বপ্রথম। রাজনৈতিক দল হিসাবে তাদেরকে বিচারের আওতায় আনা হোক গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য, এবং সেটা আদালতে নির্ধারণ করবে তারা এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, নির্বাচন করতে পারবে কি পারবে না। সেই প্রক্রিয়ায় যদি আরও কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সেই অভিযোগ থাকে, সেটা আদালত উত্থাপন করা যেতে পারে। আইন আগে ছিল না, এখন তো সংশোধিত হয়েছে। এটা আমাদের এখনকার বক্তব্য নয়, আগেরই অবস্থা। শেষ একটা বিষয়, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি লাস্ট কমিশনে বলেছিলেন যে যখন বলা হচ্ছে জুলাই এই সংবিধান সংশোধনের ক্ষেত্রে জামাতের পক্ষ থেকে নতুন একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে যে বিশেষ সাংবিধানিক আদেশ, এনসিপির পক্ষ থেকে গণ অধিকার পরিষদের কথা, গণ পরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু আপনি একটা প্রস্তাবনা দিয়েছিলেন যদি ঐক্যমত্য কমিশন কোনো বিশেষ এরকম কোনো কিছু বৈধ কোনো পন্থা দিতে পারে যে সেটা নির্বাচনের আগেই সম্ভব, তাহলে বিএনপি সেটা মানতে রাজি থাকবে না। তো এরকম রাজি থাকবে আর হ্যাঁ, তো এরকম কোনো বিষয় তাদের সাথে আলোচনা হয়েছে বা তারা দিয়েছে, অথবা বিএনপি কোনো অল্টারনেটিভ কোনো কিছু কি ভেবেছে আসলে নির্বাচন আগে এই সংবিধান সংশোধনীটা মানা সম্ভব? আমরা আলোচনায় যাচ্ছি, আগামীকালকেও আলোচনা হবে। আলোচনার প্রেক্ষিতে যা কিছু প্রস্তাব দেওয়ার আমরা ওখানে দেব বা আলোচনা করব। আমরা
নীতি ঠিক করেছি যে এমন কোনো প্রক্রিয়াকে আমরা উৎসাহিত করব না, যেমন স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যাই হোক, যেই প্রক্রিয়াটা বিদ্যমান সংবিধান বহাল থাকা সত্ত্বেও সেটা আবার অনুমোদিত হবে, তাহলে একটা খারাপ নজির সৃষ্টি হবে। এই ব্যাড প্রেসিডেন্ট আমরা রেখে যেতে চাই না ভবিষ্যতের জন্য, জাতীয় জীবনের জন্য। কারণ 2 বছর 5 বছর পরে একই প্রক্রিয়ায় যদি আরও কোনো দল অথবা কোনো গোষ্ঠী যদি দাবি করে যে আবার এইভাবেই সংবিধান সংশোধিত হোক, তাহলে পার্লামেন্টেরও প্রয়োজন হবে না এবং দেশে বিদ্যমান সংবিধানেরও কোনো মূল্য থাকবে না, এবং সেটাতে একটা অরাজকতার সৃষ্টির জন্য আমরা একটা পথ খুলে যাব। সেটা আমরা চাই না। আমরা আহ্বান করেছি যে এই সংস্কার প্রস্তাবগুলো, সংবিধান সংক্রান্ত যেগুলো আছে ওগুলো বাদে বাকি সকল কিছু এই সরকার এখনই বাস্তবায়ন করতে পারে এবং করে যাচ্ছে। হয়তো তারা সম্পন্ন করতেও পারবে, অথবা অনিষ্পন্ন অথবা অসম্পন্ন থাকলে সেটা পরবর্তী সরকার করবে, যার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। কিন্তু সংবিধান সংশোধনী সংক্রান্ত যে সমস্ত প্রস্তাবগুলোতে আমরা একমত হচ্ছি, কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ, সেই বিষয়গুলোর সংশোধনের জন্য, গ্রহণ করার জন্য একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে জাতীয় সংসদ। কিন্তু এর বাইরে যদি কোনো আইনানুগ পন্থা আমরা উদ্ভাবন করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সেটা যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া হবে, সেটাতে আমরা একমত হব। সেটা আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টার সামনে আমরা যেভাবে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি, আমি ওখানে আমার বক্তব্য দিয়েছি। আমি বলেছি আপনি নিজস্ব ব্যক্তিগত উদ্যোগ নেন, আপনি ছোট ছোট মিটিং করে দলসমূহের সাথে আলাপ করেন, আপনি একটা উপায় বের করুন, আপনি সেই উদ্যোগের ফলে আপনি সফল হবেন, সেটা আমরা বিশ্বাস করি। এই বক্তব্য আমি দিয়েছি। আমি বলেছি সবার প্রত্যাশা থাকতে পারে, আমাদের বিশ্বাস আছে, প্রত্যাশা তো আছি। এটা একটা। দ্বিতীয় হচ্ছে আমরা সুপ্রিম কোর্টের কাছে মতামত নিতে বলেছি যে এই সংশোধনীগুলো সংবিধানের আমরা জাতীয় সংসদ ছাড়া অন্য কোনোভাবে এখনই সেটা ভ্যালিডিটি দেওয়ার জন্য কোনো উপায় আছে কিনা, দেখি জুডিশিয়ারি কি মতামত দেয়। কারণ এন্ড অফ দি ডে আমরা যদি এগুলো গ্রহণ করি, জুডিশিয়ারিকে আমরা জানালাম না, কনসাল্ট করলাম না, যে কোনো ব্যক্তি, রাষ্ট্রের অধিকার আছে আদালতে উপস্থাপন করতে পারে যে এই বিষয়গুলো এইভাবে সংবিধানের বিষয়গুলো সংশোধিত হওয়া বৈধ কিনা। সে তার অধিকার পূর্ণ হলে তার ব্যক্তি জীবন এবং সম্পদের অধিকার সংক্রান্ত যে কোনো বিষয়ে যখন আদালতে যাবে, আর্টিকেল 31 অনুসারে সেটা অধিকার দেয়া আছে, তখন আদালত কি বলবে? তখন হয়তো আদালত বলবে যে সংবিধান সংশোধিত হয়েছে, এটা কোন প্রক্রিয়ার হয়েছে, কে করেছে, কার কর্তৃত্ব আছে, কোন ফোরামে হয়েছে, এই কথাগুলো বলবে। তো সুতরাং আগেই যদি আমরা জুডিশিয়ারি মতামতটা নিতে পারি, সেই ক্ষেত্রে তারা হয়তো একটা বৈধ প্রক্রিয়া অথবা পরামর্শ দিতে পারে। এটা আমার দ্বিতীয় প্রস্তাব। তৃতীয় প্রস্তাব বলেছি, যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে আরও কোনো পন্থা, আমরা বৈধ পন্থা বের করি, যেটা আমাদের জন্য ইতিহাসে খারাপ নজির স্থাপিত হবে না বলে মনে হবে, ভবিষ্যতের জন্য কোনো জাতীয় জীবনের সংকট সৃষ্টি হবে না বলে মনে হবে, সেই পন্থাও আমরা অবলম্বন করতে পারি। কি কি পন্থা হতে পারে সেটা আমরা আলোচনার মধ্য দিয়ে হয়তো বের করতে পারবো, সেই আলোচনা অব্যাহত আছে। তবে যেহেতু আপনারা আইডিয়া চেয়েছেন, সেই আইডিয়ার কথাগুলো আমরা এখানে এত উন্মুক্তভাবে বলতে চাই না। অনেকগুলো প্রস্তাব এসছে, সেই প্রস্তাবগুলোর মধ্যে একটি দল দুটো প্রস্তাব দিয়েছে, আরেকটি দল একটি প্রস্তাব দিয়েছে, যেগুলো কোনো বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তী জাতীয় সংসদে অনুমোদনের প্রেক্ষিতে বা শর্তে গ্রহণ করলে এখনই কোনো আইনি জটিলতা সৃষ্টি হবে না, সেরকম দু একটা পন্থা অবশ্যই আছে, সেটা আমরা আলোচনার সময় বলবো। নির্বাচন বিলম্বিত হলে আপনি বলেছেন যে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হতে পারে, রিজিওনাল সিকিউরিটি থ্রেট হতে পারে। কোন জায়গা থেকে এই আশঙ্কাটা দিচ্ছে? বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। সেই জাতীয়
বিনষ্ট হলে সেটার সূত্র ধরে পতিত ফেসিবাদ সুযোগ নেবে এবং তাদের হাত ধরে আঞ্চলিক শক্তিগুলো এখানে জড়িত হয়ে যেতে পারে পরস্পর বিরুদ্ধে এবং একটি বৈশ্বিক শক্তিও সেই সুযোগটা নিতে পারে। এই আশঙ্কাগুলো প্রকাশ করেই আমি বলেছি যে যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা বলেছি শুধু জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। তবে আমরা দেশকে সেই দিকে নিয়ে যেতে পারি না এবং আশা করি এই জাতি সেটা বুঝবে, আমরা সবাই বুঝবো এবং আমরা একটা শান্তিপূর্ণ সমাধানের মধ্যে যেতে পারবো আলোচনার মাধ্যমে। ধন্যবাদ।